আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে তিস্তা সহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার সহ ১৬ জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ধসে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের টানা বৃষ্টিতে ফের পাহাড় ধস। মঙ্গলবার দরিয়ানগর বড়ছড়া এলাকায় মাটি চাপায় নিহত হন এক নারী। এই ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি। এর আগে সোমবার উখিয়ার ৩টি রোহিঙ্গা ক্যাম্প ও শহরে একাধিক পাহাড় ধসে নারী ও শিশু সহ ৯ জন নিহত হন। তাদেরকে বলছিলাম যে প্রাইমারি স্কুলে চলে আসার জন্য, কিন্তু তারা অসতর্কতার কারণে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে নিহত হন একজন। ক্ষয়ক্ষতি এড়াতে বাঘাইছড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদেরকে দ্রুত আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কয়েকটি সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাহাড় ধসের শঙ্কায় প্রায় ৩০,০০০ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। ঝুঁকি এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড়ের মধ্যে আমরা থাকি, ঠিক আছে, এখন মাড়িগুলো পড়তেছে, এখন মাড়িগুলো এগুলো সরাই দিতেছে। এখন বয়ের মধ্যে আছি, আর বাসায় অনেক বৃষ্টিও পড়তেছে, অনেক কষ্টের মাধ্যমে আছি আমরা। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বাড়ছে। নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতার শঙ্কা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতিমাত্রায় বৃষ্টি যদি হয়, আমাদের এখানে পাহাড় ধসের সম্ভাবনা বেশি থাকে। গাছ আছে অনেক বড় বড়, যদি ভাইয়া পড়ে তো দেখা যাচ্ছে টিনের উপরে পড়বো, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো আনাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হবে। এদিকে সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে ধস, জলাবদ্ধতা সহ চরম ভোগান্তিতে নগরবাসী। তৈরি হয়েছে পাহাড় ধসের শঙ্কা। আগামী ২৪ ঘন্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে খাল পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টিতেও জলাবদ্ধতার মাত্রা কম দাবি সিটি কর্পোরেশনের। রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। দুপুর ৩টা পর্যন্ত রেকর্ড হয়েছে ৩৮৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত। বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। এর আগে ১৯৮৬ সালে মহানগরীতে একদিনে সর্বোচ্চ ৩৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ভারী বৃষ্টিপাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নির্মাণাধীন সড়কের এক পাশ ধসে পড়েছে। এতে টানেল ও এয়ারপোর্ট মুখী আউটার রিং রোডের যান চলাচল কিছুটা ব্যাহত হয়। এদিকে সকাল থেকে নগরীর পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, রামপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি। বাড়িঘর ও দোকানপাটেও ঢুকেছে পানি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পরেও এমন ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী। সুফল আমরা পাচ্ছি না, মনটা সব মুখের উপরে, এমনি বলার জন্য বলে। সরকার তো পরিবর্তন হচ্ছেই, কিন্তু এটার কোনো একটা গতি হচ্ছে না। আছে এরকমই, প্রতি বছরই হচ্ছে এরকম।
দেখেন এই সামনে 3টা মোড়, এই মোড়ের এই জায়গাটা কেন এত নিচু? এই জায়গাটা যখন ওনারা রাস্তাটা বড় করছে, যদি উঁচু করে বড় করতো তাহলে এই পরিণতি হইতো। দেখছেন এই গাড়িগুলো আসতে কত কষ্ট হচ্ছে। এ বিষয়ে সিটি মেয়র বলছেন, খালগুলো পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টির পরও দ্রুত পানি নামছে। যেসব স্থানে পানি আটকে আছে সেখানে কাজ করছে সেবা সংস্থাগুলো। তবে কিছু এলাকার খাল এখনও সংস্কার না হয় পুরোপুরি ভোগান্তি কমেনি। কার্যক্রম চলমান থাকবে, আমাদের যে পরিচ্ছন্ন বিভাগ তারা আছে। তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াখালের কাজ এখনো শেষ হয়নি। কাজে এই হিজড়াখালের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নগরীর টাইগার পাস এলাকায় সড়কে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার প্রধান মাঠ পর্যায়ের গ্রীষ্মকালীন সেনা প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখলেন আকস্মিকভাবে। সেনা সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক আলাপচারিতা প্রশিক্ষণ এলাকায় যোগ করে ভিন্ন মাত্রা। মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে ফার্ম বেজ এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে ব্রিফিং নেন প্রশিক্ষণের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে। এ সময় একটি রেইড মহড়া প্রত্যক্ষ করার পাশাপাশি কমান্ডারের অপারেশনাল নির্দেশনা পর্যবেক্ষণ করেন তিনি। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন সরকার প্রধান। নেমে পড়েন সেনা বাংকারে, কথা বলেন অফিসার ও সৈনিকদের সঙ্গে। দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে কাছে আকস্মিকভাবে হাজির হয়ে তাদের চমকে দেন, উৎসাহ দেন কাজে। এক পর্যায়ে মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে মাঠে বসেই রান্না করা খাবার গ্রহণ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন তিনি। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শিগগিরই শ্রমিক পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে খুলবে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও। এর আগে সার্কিট হাউসে মন্ত্রীর সাথে সৌজন্য বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এ বিষয়ে মার্কিন পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে বলেও সাংবাদিকদের জানান তিনি। বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিগত আমলের ভঙ্গুর অর্থনীতি মোকাবেলা করা, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLCর 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সরকার। এসব সংকট মোকাবেলায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি বলেন মন্ত্রী। এ সময় বক্তারা গ্রাহক সেবা, প্রযুক্তি নির্ভর বিমা কার্যক্রম এবং দেশের বিমা খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে
বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। চিকিৎসা খরচ মেটাতে কেউ যেন নিঃস্ব না হয় সে লক্ষ্যে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। অসংক্রামক রোগ বৃদ্ধি, জনসংখ্যার বার্ধক্য ও জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য খাতে নতুন ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর গুলশানের স্বাস্থ্য উদ্যোক্তাদের কর্মশালায় এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার সকালে গুলশানের হোটেল আমারিতে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ নিয়ে প্রাথমিক পরামর্শ সভার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া ইউনিভার্সিটি। আলোচনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহির অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়, ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতের প্রচেষ্টা চালাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ নিঃস্ব না হয় এবং মানসম্মত সেবা যেন সবার দোরগোড়ায় পৌঁছায়। ডাক্তার জুবাইদা বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছে সরকার। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সেবা নিশ্চিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা প্রাথমিকভাবে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য সমস্যা চিহ্নিত করতে কাজ করবেন। রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী, শিশু ও প্রবীণদের যত্নের বিষয়টিকে অগ্রাধিকার দেবেন। আজ আমরা স্বাস্থ্যগত চ্যালেঞ্জের একটি নতুন প্রজন্মের মুখোমুখি হচ্ছে। অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে, আমাদের জনসংখ্যা বার্ধক্যের দিকে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন নতুন নতুন ঝুঁকি সৃষ্টি করছে এবং নগরায়ন মানুষের জীবনযাপন, কাজ এবং সেবা গ্রহণের পদ্ধতিকে বদলে দিচ্ছে। জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে উদ্ভাবন কেবল নতুন ধারণার বিষয় নয়, এটি সেবা, দায়িত্ব এবং দেশের মানুষের স্বাস্থ্য ও মর্যাদার বিষয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সহ ৬ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জোটটি। পরে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেন জোটের নেতারা। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ এবং জনগণের প্রত্যাশা পূরণে এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। এ সময় জোট প্রধান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হবে। নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ক্লিন কেয়ার নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগর সেবার নানা সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবেন নগরবাসী। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে ডিএসসিসি। নগর সেবায় ভোগান্তি কমাতে এলো ডিজিটাল সমাধান। একটি অ্যাপেই জানানো যাবে নাগরিক সমস্যার কথা। ক্লিন কেয়ার নামে অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অ্যাপে নিবন্ধনের পর ছবি, ভিডিও ও স্থানসহ অভিযোগ পাঠানো যাবে। ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতার মতো যে কোনো নাগরিক সমস্যার কথা জানানো যাবে এই প্ল্যাটফর্মে। ভবিষ্যতে এই অ্যাপসের পরিধি নাগরিক চাহিদার উপর ভিত্তি করে আরও ব্যাপ্তি বৃদ্ধি পাবে। আমি আশা করি এই অ্যাপসটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হবে, পাশাপাশি নাগরিকদের সেবাও সহজ হবে। সিটি কর্পোরেশনের দাবি, অভিযোগ পাওয়ার সাথে সাথে তা সংশ্লিষ্ট বিভাগের কাছে যাবে।
সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে। অভিযোগের আপডেট তথ্যও জানা যাবে অ্যাপ থেকেই। সো ইনিশিয়ালি যে সমস্যা ডিফিকাল্টিস হবে, আমরা 24 ঘন্টা আমাদের লোক এখানে থাকবে, আমরা অনলাইন চ্যাটিংও করা যাবে এবং আমাদেরকে অনলাইন কমপ্লেনও দেওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে আমাদের লোক থাকবে, সার্বক্ষণিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিত্রাণ করে একটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা এগিয়ে যেতে পারব। মঙ্গলবার অ্যাপের উদ্বোধনীতে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, প্রাথমিকভাবে 2 মাস শুধু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নেওয়া হবে। পরবর্তীতে মশার উপদ্রব বা ভাঙাচোরা রাস্তার মতো অন্যান্য নাগরিক সমস্যাও এখানে যুক্ত করা হবে। এখন থেকে এই অ্যাপসটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ জবাবদিহিতামূলক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। সিটি কর্পোরেশন বলছে, অ্যাপস তৈরিতে কোনো টাকা খরচ হয়নি। প্রতি মাসে নাগরিকদের দেয়া 100 টাকা ময়লার বিলের 40 পয়সা খরচ হবে অ্যাপসের জন্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৃতীয় বৃহত্তম গন্তব্য এখন বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে 45%, যদিও এই বিনিয়োগ আফ্রিকার ছোট অর্থনীতির দেশগুলোর চেয়ে অনেক কম। দেশে গত 1 দশক ধরে ব্যাংকিং ও আর্থিক খাতের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকটের মতো কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং সামগ্রিক বিনিয়োগে নেতিবাচক প্রবণতা দেখা যায়। পরে আর্থিক খাতের সংস্কার সহ বেশ কিছু উদ্যোগে বিনিয়োগ কিছুটা ঘুরে দাঁড়ালেও তা এখনও আশানুরূপ নয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে দেখা গেছে, টানা 2 বছরের পতনের পর বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহ 45% বেড়ে দাঁড়িয়েছে $178 কোটি, যা আগের বছর ছিল $123 কোটি, যদিও তা পাকিস্তানের চেয়েও কম। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের এফডিআই উগান্ডা ও ঘানার মতো অনেক ছোট আফ্রিকান দেশের চেয়েও পিছিয়ে। 2025 সালে বাংলাদেশের $178 কোটি বিপরীতে উগান্ডায় এফডিআই পেয়েছে $340 কোটি এবং ঘানা পেয়েছে $190 কোটি। টেক্সটাইল সেক্টরে এবং ইকুইটি সেক্টর, কেমিক্যাল এবং টেলিকমিউনিকেশন এবং সেটা এনার্জি সেক্টরে আমাদের এই বছরের এফডিআই বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক যে অবস্থা, তাই সেই সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে বাংলাদেশের চিত্রটি এইবার আশাব্যঞ্জক। আঙ্কটাডের তথ্যমতে চীনসহ পূর্ব এশিয়ার বিনিয়োগ কমলেও দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম ও মধ্য এশিয়ায় বেড়েছে। আর দক্ষিণ এশিয়ায় মোট বিনিয়োগ প্রবাহ আগের বছরের চেয়ে বেড়ে 2025 সালে $4,610 কোটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। বিশ্বব্যাপী দেশটি $277 বিলিয়ন বিনিয়োগ করেছে। $151 বিলিয়ন বিনিয়োগ করে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর, তৃতীয় স্থানে হংকং আর চতুর্থ স্থানে চীন। দেশটির বিনিয়োগ $105 বিলিয়ন। 2025 সালে বিশ্বব্যাপী এফডিআই 6% বেড়ে $1.6 ট্রিলিয়ন পৌঁছেছে। তবে আঙ্কটাড বলছে, বিনিয়োগ বাড়লেও তা অসম রয়ে গেছে। এছাড়া বাণিজ্য নীতির অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত ও অর্থনৈতিক বিভাজনের কারণে চলতি বছরেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 19 টাকা 22 পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 130 টাকা 99 পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে $0.12 দাম কমেছে। এখন প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে $0.85। BERC জানায়, আজ রাত 12টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এর আগে 7 জন প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য 150 টাকা 21 পয়সা নির্ধারণ করেছিল BERC। শেষ করছি সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাই।